যখনই কোনো অসময়ে দরজা খুলতো, বিভিন্ন সময় তার পরিদর্শনে আসতো, তখন আমার কাছে মনে হতো যখনই মনে আমাকে নিয়ে মেরে ফেলবে আর কি। এরকম একটা হত্যা করে ফেলবে এই আশঙ্কা প্রতি মুহূর্ত, প্রতিদিন এই আশঙ্কা নিয়ে থাকতে হতো। ভিতরে থেকে আমাকে খেয়ে ফেলছিল যে কীভাবে চলছে আমার ফ্যামিলি, কীভাবে চলছে আমার মা, কীভাবে আছেন, কেমন আছেন আমার মা। জানতে পারছিলাম না যে যেই পিতার জন্য আমি সব কিছু উৎসর্গ করে দিয়ে তার মামলা পরিচালনার জন্য নিজেকে নিয়োজিত করেছিলাম, তার মামলার কী হলো শেষ পর্যন্ত। তাকে কি খালাস দেওয়া হলো, যাবজ্জীবন দেওয়া হলো না ফাঁসি দেওয়া হলো, এটাও আমাকে জানতে দেয়নি তারা। এইসব চিন্তা আমাকে একেবারে আমার মনে হচ্ছে যে আমার মাথা ফেটে দুই ভাগ হয়ে যাবে দুশ্চিন্তায়। আমি প্রায় অসুস্থ পড়তাম, ব্লাড প্রেশার হাই হয়ে যেত, খিচুড়ির মতো অবস্থা হতো, চোখ উঠে যেত, ব্লাড সুগার মাপতে যে ডায়াবেটিস মাপার মেশিন আছে, অক্সিমিটার আছে, এমনকি ইসিজি মেশিনও আছে। আমাকে বেঁচে থাকার জন্য যে ন্যূনতম উপায় উপকরণ দরকার ছিল সেটা তারা দিত না, আবার কেউ মরে যাবে সেটাও তারা হতে দিত না। শেষ রাতের সময় এখানে প্রহরীরা ঘুমাতো আর কি। সে সময় মাঝে মাঝে আমি একটু হালকা করে চোখটা লুজ করে এই আশেপাশে দেখার চেষ্টা করতাম। কোনো রকম বাইরের সাউন্ড, বাইরের আওয়াজ যাতে আমরা বুঝতে না পারি, এই জন্য এই জায়গায় একটা খুব হাই পাওয়ারের এক্সস্ট ফ্যান চলতো, যেটার মাধ্যমে বাইরের সকল আওয়াজ ঢেকে যেত। আমি বুঝতে পারতাম না বাইরের দুনিয়া কি কোথায় আছে, কি আছে। এই ফ্লোরেই আমি ঘুমাতাম এবং আমার মনে আছে যে ঘামে ফ্লোর এমনভাবে ভিজে যেত, মনে হয়তো কেউ পেশাব করে দিচ্ছে আর কি, পানি ফেলে দিচ্ছে, এরকম নিজের ঘামে পুরোটা ভিজে থাকতো আর কি। আর গামছাটা থাকতো, আমি প্রথমে বুঝতে পারিনি, পরে একবার হিট স্ট্রোক হলো, তখন তারা বললো যে এই গরমের মধ্যে বেঁচে থাকার উপায় হচ্ছে গামছাটা পানিতে ভেজে গা মোছা। তো এটা খুব চেষ্টা করতাম আর কি। যখনই বাইরে বৃষ্টি হতো তখন একটা জিনিস হতো, সেটা হচ্ছে গিয়ে টয়লেট যেখানে পানি যায় সে জায়গাতে কেঁচো ঢুকে যেত এখানে আর কি। বড় বড় কেঁচো, তেলাপোকা, আরশোলা, ছ্যাঙ্গা, এগুলো নড়াচড়া করতো আর কি। আমি তো ভিতরে কারোর সাথে কথা বলতে পারতাম না, মনে হতো যে একটু কথা বলতে পারলে কত না ভালো লাগতো। তখন আমি ওই কীটপতঙ্গের মধ্যে কথা বলতাম, পিঁপড়ার সাথে কথা বলতাম, টিকটিকির সাথে কথা বলতাম। টিকটিকির নাম দিয়েছিলাম টুকটুকি, তাকে আমি কথা বলতাম, মানুষের সাথে যেভাবে কথা বলি আমি জিজ্ঞেস করতাম টুকটুকি তোর ছেলে মেয়ে কয়টা, আমার 2 মেয়ে, তোর ইয়া কটা, আমার মেয়ে খেতে চাই, তোর মেয়ে খায় নাকি ঠিক মতো, বাচ্চারা খায় নাকি ঠিক মতো, আমার বাচ্চাদের জন্য দোয়া করিস, তুই তো চলাফেরা করতে পারিস, আমি তো তাও করতে পারি না। পিঁপড়াকে কথা বলতাম, জিজ্ঞেস করতাম কিরে তোরা কেমন আছিস, তোরা তো বাইরে যেতে পারো, আমি তাও যেতে পারি না, বাইরে কী অবস্থা, রোদ কেমন আজকে, গরম কেমন আজকে, শীতকালে ঠান্ডা কেমন আজকে। টিকটিকি পিঁপড়ার সাথে কথা বলতাম, মনটা একটু হালকা হতো আর কি, কথা বলতে পারতেছে একটা আর কি, জীবন্ত কিছু একটার সাথে। সবচেয়ে বেশি কষ্ট লাগতো যখন বাচ্চাদের কথা মনে হতো আর কি। যখন আমার ক্ষুধায় কষ্ট হতো তখন মনে হতো বাচ্চাদের কি অবস্থা, ওরা কি খেতে কিভাবে খাচ্ছে। বিশেষ করে বড় মেয়ে আমাকে ছাড়া খেতে যেত না, কেমন আছে, খুব কষ্ট দিত। যখন আমার ঠান্ডায় কষ্ট হতো, আমার 2 মেয়ে আমার মধ্যে অ্যাজমা আছে, তো আমি ঠান্ডায় অবস্থা, তাদের কি অবস্থা। একই সঙ্গে আমার মনে হতো যে যদি আমার এরকম লাগছে নিশ্চয়ই আমার আম্মার কেমন লাগছে, যদি আমার খেতে কষ্ট লাগে তাহলে আমার আম্মার কেমন লাগতেছে, এরকম মনে হতো। মনে মনে আল্লাহকে দোয়া করতাম যে আম্মাকে যেন জানিয়ে দেন যে তোর সন্তান জীবিত আছে। মেয়েকে আমি এভাবে ফেলে আসলাম অনিশ্চয়তার ভিতরে। সে যদি জানতো যে আমি মারা গেছি তাহলে হয়তো সে অন্য সিদ্ধান্ত নিতে পারতো, কিন্তু সেটা তো সে জানতে পারেনি আর কি। তার জন্য খুবই খারাপ লাগতো যে তার হক আমি তাকে দিতে পারিনি। এই অনুভূতিগুলো খুব পীড়া দিত, খুব অপরাধবোধ কাজ করতো আমার ভিতরে। হাত করার ঘষায় অ্যালার্জির মতো লাল লাল হয়ে গেল আর কি। এরপর সে লালের মধ্যে বড় বড় ফোড়ার মতো হয়ে গেল। পরে এই ফোড়া গলে সেখানে ইনফেকশন হয়ে যায়, ইনফেকশন হয়ে একদম বড় দগদগে লাল ঘা হয়ে পুরা 2 হাত ভরে যেত আর কি। ঘা এই পরিমাণ বেড়ে গেল যে তখনও মানে রাখতে পারছি না, রক্ত পড়ে যাচ্ছে। তখন এই হাত থেকে খুলে পায়ে পরিয়ে দেওয়া হয়েছে। যতক্ষণ পর্যন্ত হাতের ঘাটা একটু শুকানো যাচ্ছে ততক্ষণ পর্যন্ত ওই হাত করা পায়ে থাকতো, আমি দাঁড়াতে পারতাম না, বসে থাকতাম। নামাজ ওই হাত করা অবস্থায় হাঁটু গেলে আমি নামাজ পড়তাম। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন।
মায়ের ডাকের মাধ্যমে, যেমন জাতিসংঘ থেকে প্রতিনিধি দল এসেছিল, তার সঙ্গে সাক্ষাৎ করার চেষ্টা করেছি, কিন্তু সেটা আমাদেরকে করতে দেওয়া হয় নাই। আমরা হোটেল শেরাটনে যেখানে তারা অবস্থান করছিলেন সেখানে গিয়ে তাদের সঙ্গে দেখা করার চেষ্টা করেছি, কিন্তু বারবার আমাদেরকে গাড়ি ঘুরিয়ে দেওয়া হয়েছে, আমাদেরকে সেখানে ঢুকতেই দেওয়া হয়নি। আমাকে ছেড়ে দেওয়ার 3-4 দিন আগে খাবার দেওয়ার সময় একজন আমার হাত ধরে ফেলে এবং বলে যে খুব বেশি দোয়া করেন। আমি মনে করেছি যেটা আমাকে তারা মেনে ফেলবে সিদ্ধান্ত নিয়েছে, এই পূর্বাভাস আমাকে দিয়েছে। আমি বেশি বেশি করে ইবাদত বাড়িয়ে দিই এবং মানসিকভাবে তৈরি হয়ে হয়তো যে কোনো সময় মেনে ফেলবে। মনে পড়ছিল আমার মা, আমার পিতা, আমার বাচ্চা, আমার স্ত্রীর কথা, যে তারা কিভাবে জানতে পারবে, হয়তো কোনো নদীতে বা কোনো নর্দমায় আমার লাশ পড়ে থাকবে, তারা জানতে পারবে যে এরকম লাশ পাওয়া গেছে। হয়তো তারা মর্গে যে আমার লাশ শনাক্ত করবে, অথবা হয়তো কোনোদিন আমার লাশ কেউ পাবেও না। এইসব চিন্তা আমার মাথায় কাজ করছিল। আবার মনে মনে এইভাবে শান্তি না দিচ্ছিলাম যে লাশ যাই হোক, রুহ তো আল্লাহর কাছে চলে যাবে। শেষ রাতের দিকে 10-12 জন প্রহরী হঠাৎ করে আমার সেলে ঢুকে পড়ে। আমি ঘাবড়ে যাই। গামছা দিয়ে আমার চোখ বাঁধল, এরপর আমার হাতটা গামছা দিয়ে হাত বেঁধে ফেললো, বের করে আমাকে বের করে নিয়ে আসলাম। আমি মনে করলাম যে আমাকে মেরে ফেলা হবে, তাই মানসিকভাবে নিজেকে প্রস্তুত করলাম, সূরা ইয়াসিন পড়তে থাকলাম যাতে মৃত্যু সহজ হয়। গাড়িটা যখন থেমে যায় তখন ওই শোয়ানো অবস্থা থেকে আমাকে বসানো হয়। বসানো অবস্থায় তখন একজন সিনিয়র করে একজন আমাকে জিজ্ঞেস করছে যে আমরা কারা। আমি বললাম যে আমি জানি না, চোখ বাঁধা অবস্থায়। তারপর জিজ্ঞেস করলো যে তুই কোথায় ছিলি। আমি বললাম যে আমি বলতে পারবো না। তখন আমাকে বললেন যে সবাইকে এটাই বলতে হবে। তবে গাড়ি থেকে আমাকে নামিয়ে দেওয়া হয়। আওয়াজ পেলাম যে গাড়িটি ট্রেনে চলে গেল। আমার মনে আশঙ্কা এই কাজ করছিল যে সামনে হয়তো কয়েকজন দাঁড়িয়ে আছে, এখন একটা গুলির আওয়াজ শুনবো, তারপর সব শেষ হয়ে যাবে। 1 ঘন্টার মতো ওখানে স্পটে দাঁড়িয়ে থাকলাম, কোনো পোকামাকড়ের আওয়াজ ছাড়া আমি কিছু শুনতে পেলাম না। তখন মনে একটু সাহস সঞ্চয় করে আস্তে করে হাতটা আলগা করার চেষ্টা করলাম, দেখলাম হাতটা আলগা হয়ে গেল। তারপর আমি চোখের কাপড়টা লুজ করার চেষ্টা করলাম, চোখটা লুজ হয়ে গেল। আমি চোখের নিচ দিয়ে এদিক ওদিক তাকালাম, তাকে দেখলাম যে পিছনে এরকম ঝোপঝাড় আর দূরে একটা আলো দেখা যাচ্ছে আর কি। আমার 2 চোখে ছানি পড়ে গিয়েছিল, তো আমি সব কিছু ঘোলা দেখছিলাম আর কি। আমি নামাজের পর ইমাম সাহেবের কাছে গেলাম, যে আমি পরিচয় গোপন করে বললাম যে আমার অজ্ঞান পার্টি আমার সব নিয়ে গেছে। তখন উনি ক্লিয়ার কথা বলতে পারতেছে না, কথা কেমন জানি ভাঙা এবং ভীতি অবস্থা, এমনকি মোবাইল নম্বরও বলতে পারতেছে না। তখন আমি আর বেশি কিছু জিজ্ঞেস করলাম না। তখন উনি বললো যে আমাকে এখানে একটা হসপিটাল আছে চিনেছি না, ওই হসপিটালের মধ্যে একটু আমাকে পৌঁছে যেতে পারলে ভালো হয়। তখন আমি ওনাকে হসপিটাল পর্যন্ত পৌঁছে দিলাম। আমি ভয় পাচ্ছিলাম যে কেউ আমাকে চিনে ফেলে কিনা, বিশেষ করে তৎকালীন সরকার পক্ষে কেউ আমাকে চিনে ফেলে কিনা। এই ভয়ে আমি গামছা দিয়ে মুখ ঢেকে বসেছিলাম। অনেকক্ষণ বসে থাকার পর যখন দেখলাম এক এক ওখানকার স্টাফরা আসছে, তখন আমি যে গার্ডের সাথে কথা বলার চেষ্টা করলাম। তখন গার্ডরা আমাকে চিনতে পারে নাই, এই জন্য আমি ঢুকতে পারি নাই। তখন আমি আবার যে বসে থাকলাম মেন গেট খোলার অপেক্ষায়, অথবা কেউ পরিচিত আসবে এই অপেক্ষায় প্রায় 1 ঘন্টা বসে থাকলাম। এক ঘন্টার মতো আমি বসে থাকলাম, কিন্তু পরিচিত কাউকে পেলাম না। এরপর যখন রোগীদের আসা যাওয়ার জন্য প্রধান গেটটি খুলে দেওয়া হয়, তখন আমি ভিতরে চলে যাই। মনের ভিতরে প্রচন্ড আশঙ্কা কাজ করছিল, আমার পরিবার কোথায় আছে, কিভাবে আছে, তারা কি জীবিত আছে। মনের ভিতরে ঝড় বেয়ে যাচ্ছিল। একটু পর ইবনে সিনার পিআর অফিসার আশরাফ সাহেব সেখানে আসেন। উনি আমাকে আমার রুমে নিয়ে যান, যদিও তিনি আমাকে তখন চিনতে পারেন নাই। আমি ওনার কাছে স্মার্টফোনটা নিয়েই আমি গুগলে যাই এবং আমার নাম
সার্চ দিই, সার্চ দেওয়ার সাথে সাথে এই ছবিটা স্ক্রিনে ভেসে ওঠে। তখন আমি ঠিক আমার চেহারা কাছে ভেবে নেই, আমাকে দেখায় যে ওনাকে চিনেন কিনা। তখন সাথে সাথে ভাই আমাকে চিনতে পারে এবং খুব আবেগ আপ্লুত হয়ে পড়েন আর কি। কথায় কথায় তার কাছ থেকে আমি প্রথম জানতে পারি যে 5ই আগস্ট শেখ হাসিনা পালিয়ে গিয়েছে। আমি তো বিশ্বাসই করতে পারছিলাম না, আমার কাছে স্বপ্নের মতো মনে হচ্ছিল। ক্ষমতায় থাকলে সাধারণ মানুষকে দাবার গুটির মতো মনে হয়। ক্ষমতায় থাকলে মানুষকে আর মানুষ মনে হয় না। ক্ষমতার চেয়ারটা খুব উপর থেকে সবকিছু যেমন ছোট লাগে, সাধারণ মানুষকে ঠিক সেটা ক্ষুদ্র মনে হয় আর কি। এই সেই বেডরুম যেখানে ফ্যাসিস্ট হাসিনা থাকতো। এভাবে মানুষ মেরে সে কিভাবে ঘুমাতো এখানে? That's a good documentary, heartbreaking, heart-touching. People has went through so much suffering. The fascist regime has caused too much pain, too much agony for the general people, for the people who are not the friends of fascists.